পরে আবার এই টিকিটের দাম বাড়ছে, সিন্ডিকেট হয়েছে, এই সেই বলে 6 লক্ষ টাকা লিখেছে। 31 মে 2024 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন হাজারো সম্ভাবনাময় তরুণ যুবকের আশাভঙ্গের একটি দিন। ফোন দিচ্ছি, ফোন অফ স্যার। কি বলবো স্যার, এখানে বলার কিছুই নেই। আমি হতাশ, আমি আমার লাইফ নিয়ে হতাশ স্যার। এজেন্সির নাম হচ্ছে আবু, বাড়ি নারায়ণগঞ্জ, 2500 থানা। বৈদেশিক কর্মসংস্থান খাতে স্মরণকালে বড় শোরগোল ফেলে দেয় এমন দৃশ্য। মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী প্রবেশের শেষ দিন ছিল 31 মে। উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা অব্যবস্থাপনায় বিমানবন্দরে গিয়েও নিজেকে প্রবাসী পরিচয় দেওয়ার আশা পূরণ করতে পারেননি অনেকে। গ্রিনল্যান্ড ওভারসিজ, এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি, আর ওর মেন অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ আবু। মানে টোটালি ফোনই অফার ভাই, ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না আমরা। তাহলে ভাই আমাদের এই কন্ট্যাক্ট করতে পারতেছি না, এই যে এই এখন না সে এখন এই সে, আমরা ভাই আমাদের পুরো কেরিয়ার নষ্ট ভাই। কর্মীরা যাতে অভিযোগ দেয় মন্ত্রণালয়ে সেই আহ্বান জানানো, একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করেন মন্ত্রণালয়। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন, আর এই 31 তারিখ পর্যন্ত কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে, 16,970 জন যাইতে পারে নাই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। এইসব ক্ষতিগ্রস্ত কর্মীদের আসলে কি হবে ক্ষতিপূরণের বিষয়ে? আমাদের কাছে কেউ যখন অভিযোগ করে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি। যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যখন বলবেন তখন সেটা নিয়ে যে ক্ষতি করেছেন তার সাথে কথা বলা যায়, কিন্তু তার আগে তো আমরা কথা বলতে পারি। বায়রার সভাপতি, বায়রা মহাসচিব সহ মালয়েশিয়ার শ্রমবাজারে যারা ব্যবসা করেন এবং এই বৈদেশিক কর্মসংস্থান খাতের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ বা ব্যবসায়ীরা যারা আছেন, তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উদ্ভূত পরিস্থিতি কিভাবে সমাধান করা যায়। যারা যেতে পারে নাই, বায়রার সভাপতি মহোদয়, মহাসচিব দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নেই বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা ফেরত পাবে। এই কর্মীদেরকে ভিক্টোরিয়া এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। আমাদের কাছে নাম লিপিবদ্ধ করব, প্রয়োজনে আমরা একটা আরবিট্রেশন কমিটি করব, সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটা। মালয়েশিয়া কর্মী নেয় সকল দেশের জন্য, যেহেতু একযোগে শ্রমবাজার বন্ধ করা বা কর্মী নেয়া বন্ধ করা হয়েছে, এ কারণে বাংলাদেশের জন্য আটকে পড়া যেই কর্মীরা আছে সেই কর্মীদের বিষয়ে কোনো রকম তারা সুযোগ দেবে না। আমন্ত্রণে উপস্থিত হন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার। তারপরেও বৈঠক যত পূর্ব নির্ধারিত ছিল, প্রতিমন্ত্রী আবারও তার কাছে অনুরোধ জানান যাতে করে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হয় আটকে পড়া কর্মী যাদের ই ভিসা সহ বিএমইটি ক্লিয়ারেন্স হয়েছিল তাদেরকে নেওয়ার জন্য। যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মালয়েশিয়া শ্রমবাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে জবাব দেন। 17,000 কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, 31 মের মধ্যে পাঠানো যায় নাই। এবং আমার প্রশ্ন হলো যে 14টি দেশের মধ্যে 13টি দেশ যদি সবাই লাইসেন্সধারী কর্মী পাঠাতে পারে, বাংলাদেশ কেন পারে না? এই জন্য দায়ী কে? এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং
তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। এটা শুধু মালয়েশিয়া না, অনেক জায়গায় হয়। বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই। যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে। তবে এবারে কি সমস্যাটা হয়েছে, অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার। প্রায় 3000 অভিযোগ আসছে, এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগও আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য, এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে। সম্প্রতি মাননীয় স্পিকার, আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। সৌদি আরবিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর বলি, কাতার বলি, দুবাই বলি, এনি কান্ট্রি দ্যাট ইউ নেম, প্রত্যেকটা জায়গায় কিছু সিলেক্টিভ এজেন্সি কাজ করে। এই সিলেক্টিভ এজেন্সি কারা? এটা ডিসাইড করে যারা শ্রমিক নিবে তারা, তাদের পদ্ধতির মাধ্যমে তারা ডিসাইড করে। এমইউ যেটা সাইন হয়েছিল, সেই এমইউর মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয়ে মালয়েশিয়ান সরকার 100টা এজেন্সিকে সিলেক্ট করেছে। বছরে যে আমরা 50,000 কোটি টাকার বেশি পেতাম, এই রেমিটেন্সটা অনেকের কাছে হয়তো সহ্য হচ্ছে না। এত এত ইনকাম কেন হবে বাংলাদেশের, ইকোনমি কেন এত সমৃদ্ধ হবে? তাদের ষড়যন্ত্র চলছে। কার স্বার্থে হচ্ছে আমি জানি না, মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বার্থে। যে ওই 24 জুনই তদন্ত কমিটি তাদের যে প্রতিবেদন সেটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে বা দিচ্ছে। যদিও সেদিন একেবারে হঠাৎ করেই অনেকটা নীরবে বায়রা নেতৃবৃন্দ, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, বায়রা সভাপতি, মহাসচিব সহ, সাবেক মহাসচিব সহ, সিনিয়র সহসভাপতি সহ বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন প্রায় ঘন্টা দুয়েকের মতো। এবং প্রতিমন্ত্রী মন্ত্রণালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্যটি জানান। তবে বায়রা নেতৃবৃন্দ কেউই সেদিন কথা বলেননি, যদিও পরবর্তী তারা জানিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে যে সৌদি আরবের শ্রমবাজার ইস্যুতে তারা কথা বলতে গিয়েছিলেন। রিপোর্ট তারা তৈরি করছে, আমার হাতে পৌঁছে নাই। আমার হাতে পৌঁছলে পরে এরপরে তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী হবে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা। আজকে এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সে জনশক্তি রপ্তানি করা হয়েছে। আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল 100 জনের, 20,000 কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে। এটা আমার হিসাব নয়, এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে। এই যে 17,000 লোক যেতে পারলো না, পত্রিকা একদিন নিউজ পেপারে উঠলো, তারপর দিন এটা শেষ। এটা নিয়ে আর কোনো, তারা বলেছেন যে কর্মীরা আসলে তাদের সাথে যোগাযোগ করছে না, তাদের সাথে তারা ফোন করলে বা যোগাযোগ করার চেষ্টা করলে আসছে না, তারা টাকা ফেরত দেওয়ার জন্য উদ্যোগও নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কর্মীদেরকে তারা সেইভাবে সাড়া পাননি। কর্মী বন্ধুরা যারা এই ভিডিওটি দেখবেন, আসলে কি মালয়েশিয়াতে যারা যেতে পারেননি, টাকা পয়সা দিয়ে যারা ঘুরছেন, তারা কি টাকা পয়সা ফেরত নিতে চান না? একটু দয়া করে কমেন্টে আপনারা লিখবেন।